শুভেচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। দর্শক, আমাদের পরিবারের সুখ আনন্দ অনেকখানি নির্ভর করে আমাদের পরিবারের যেই ছোট্ট সদস্য, যে শিশুটি আমাদের সাথে বেড়ে উঠছে তার সুস্থতার উপরে, এবং একটি শিশুর সুস্থতার অনেকখানি নির্ভরশীল তার পরিপাকতন্ত্র, তার যেই খাবার হজম হয় তার শরীরের যে অঙ্গে, তার সুস্থতার উপর। আমরা অনেক সময় শিশুর এই স্বাস্থ্যের এই দিকটি উপেক্ষা করি অথবা বুঝতে পারি না। আমাদের অনেক ভুল ধারণা আছে, আমরা তাদের জন্য সঠিক খাবার সবসময় নির্বাচন করতে ব্যর্থ হই। এই জায়গাগুলো আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় শিশুর সুস্থ পরিপাকতন্ত্র পাওয়ার জন্য কি করণীয়, এই প্রসঙ্গে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার পারিসা মারজান। তিনি পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, গ্যাস্ট্রো-লিভার সেন্টার, ইউনাইটেড হসপিটাল। ডক্টর পারিসা মারজান, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা যেটা বলছিলাম যে আমাদের শিশু যারা আছে তাদের যে পরিপাকতন্ত্র, তারা খাবার খাচ্ছে, সবসময় বলতেও পারছে না যে তাদের খাবার থেকে কি ভালো লাগছে নাকি তাদের কোনো অসুবিধা হচ্ছে, সবসময় তারা কিন্তু বলতে পারে না। প্রথমেই যদি একটু বলেন যে এই যে পরিপাকতন্ত্র, যেখানে তাদের খাবারটা হজম হচ্ছে এবং প্রয়োজনীয় পুষ্টিটা শোষিত হচ্ছে তাদের শরীরে, এখানে কি কি রকমের অসুখ আমাদের শিশুদের হতে পারে? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ চ্যানেল 24-কেও আজকের এই সুন্দর প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। শিশুর পরিপাকতন্ত্রের সুস্থতা আমাদের জন্য আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। সুস্থ পরিপাকতন্ত্রের উপরে বাচ্চাদের সার্বিক সুস্থতা অনেকাংশেই ডিপেন্ড করে। এই কারণে আমরা দেখা যায় সুস্থ পরিপাকতন্ত্রের দিকে বা পরিপাকতন্ত্রের যে সিমটমগুলো হয়, যে ডিজিজগুলো হয়, এগুলোর দিকে একটু আলাদা গুরুত্ব দিয়ে থাকি। সাধারণত শিশুরা ছোট বয়স থেকেই পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যায় ভোগে। শুধুমাত্র ডিজিজের প্যাটার্নটা হয়তো এইজের সাথে চেঞ্জ হয়। একদম নিউনেট বা নবজাতকের যে ধরনের পেটের সমস্যা হয়, হয়তো একটু বড় বাচ্চার ডিজিজের প্যাটার্নটা একটু আলাদা হয়। কিন্তু কিছু কমন সিমটম মোটামুটি সব বয়সের বাচ্চাদের ক্ষেত্রেই আমরা পাই। আমাদের ডে টু ডে প্র্যাকটিসে পেডিয়াট্রিশিয়ানদের জন্য একটা বড় অংশ দখল করে থাকে পেটের সমস্যা বা বাচ্চার পরিপাকতন্ত্রের সমস্যা। এই কারণে এই বিষয়টিকে আমরা একটা আলাদা গুরুত্ব দিয়ে থাকি। সাধারণত আমাদের কাছে যে সমস্যাগুলো নিয়ে প্যারেন্টসরা ভিজিট করে বা বাচ্চাদের নিয়ে আসে, তার মধ্যে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে দ্বিতীয় পর্যায়ে, রেসপিরেটরি ইলনেসের পরেই দ্বিতীয় পর্যায়েই পেটের সমস্যাগুলো নিয়ে আসেন বাচ্চারা। এই সমস্যাগুলোর মধ্যে কিছু কমন সিমটমের কথা আমি বলবো, যেগুলো সব বয়সের বাচ্চাদের ক্ষেত্রেই মোটামুটি আমরা পেয়ে থাকি। এগুলোর মধ্যে হচ্ছে ডায়রিয়া বা গ্যাস্ট্রোএন্টারাইটিস আমরা যেটিকে বলে থাকি, বমি, পেটে ব্যথা, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা। এই ধরনের সিমটমগুলোই মোটামুটি সব বয়সের বাচ্চাদের ক্ষেত্রে কমনলি এসে থাকে। আচ্ছা, এই যে উপসর্গগুলোর কথা বললাম, এর পেছনে আসলে কোনো না কোনো রোগ আছে, থাকতে পারে আসলে। কিন্তু এই উপসর্গগুলো কিন্তু বড়দেরও হতে পারে, আমাদেরও হতে পারে, অথবা যিনি একেবারেই বয়স্ক পরিবারের তারও হতে পারে। সেক্ষেত্রে শিশুদের এই যে উপসর্গ যার কথা বললেন, তার সাথে পরিবারের যিনি বড় সদস্য আছেন, প্রাপ্তবয়স্ক যিনি আছেন, তার এই উপসর্গের কি বিশেষ কোনো পার্থক্য হতে পারে? সেটা আমি যদি বলি কতখানি গুরুতর অথবা কত তাড়াতাড়ি সে আসবে বা চলে যাবে, এরকম ক্ষেত্রে প্রকৃতিগতভাবে কোনো পার্থক্য আছে উপসর্গগুলো? জি, অবশ্যই পার্থক্য তো কিছুটা আছেই। ডিজিজ প্যাটার্নেও বিভিন্ন ধরনের পার্থক্য, অ্যাডাল্ট পপুলেশন এবং বাচ্চাদের মধ্যে ডিজিজের প্যাটার্নের ইটিওলজি মানে কজের পার্থক্য দেখা যায়। সিমটমগুলো হয়তো বড়দের বাচ্চাদের একই ধরনের সিমটম হচ্ছে, কিন্তু সিমটমের পিছনে যে কজটা সেটা হয়তো বাচ্চাদের ক্ষেত্রে ডিফারেন্ট, এবং বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা ডিফারেন্স যেটা হলো এইজ ওয়াইজ কজগুলো ডিফার করে। একদম ছোট বাচ্চার ক্ষেত্রে, নবজাতকের ক্ষেত্রে আমরা যে ডিজিজগুলো চিন্তা করব, বড় বাচ্চাদের ক্ষেত্রে হয়তো কিছুটা ডিফারেন্টলি চিন্তা করতে হবে। এবং বাচ্চারা যেহেতু ভালনারেবল পপুলেশন, ওদের ক্ষেত্রে যে কোনো সিমটমকে আমাদের যথেষ্ট ইম্পর্টেন্স দিয়ে দেখতে হবে, কারণ সহজেই অল্প সিমটমেই বা অল্প সময়ের ব্যবধানেই বাচ্চারা অসুস্থ বেশি হয়ে যেতে পারে। যেমন একটা বাচ্চা লুজ মোশন বা গ্যাস্ট্রোএন্টারাইটিসের যে সিভিয়ারিটি টলারেট করতে পারবে, বড়দের ক্ষেত্রে হয়তো আরও বেশি টলারেট করতে পারবে। একটা বাচ্চা সহজেই ডিহাইড্রেটেড হয়ে যাবে। এই কারণে তার প্রথম থেকে, ডিজিজের শুরু থেকেই তার দিকে ইম্পর্টেন্সটা বেশি দিতে হবে, ট্রিটমেন্টে ফোকাস করতে হবে, এবং অবশ্যই ইটিওলজিগুলো খোঁজার চেষ্টা করতে হবে যে কি কারণে তার এই ডিজিজটা হলো। বিষয়টা হচ্ছে যেমন ডায়রিয়ার কথা যদি বলি, একটা বাচ্চার ডায়রিয়া এবং একজন বড় মানুষের ডায়রিয়ার উপসর্গ হয়তো একই রকমের, কিন্তু এটার যে পরিণতি যেটি এবং কত দ্রুত বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে, এবং বড় মানুষটি কিন্তু আরেকটু দীর্ঘ সময় ধরে সেটা হয়তো সহ্য করতে পারবে, এই জায়গাটা একটা
পার্থক্য আছে, সে কারণে একই রকমের অসুখে আক্রান্ত হলেও আমাদের আসলে আলাদাভাবে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে, ফোকাসটা বেশি দিতে হবে, ভিন্নভাবে ট্রিট করার প্রয়োজন আছে। আমরা যদি একটু কারণেরগুলোর দিকে যাই, যে এই যে বাচ্চাদের যে অসুখ বিসুখগুলোর কথা বললেন, পেটের যে সব সমস্যা তৈরি হচ্ছে, তার পেছনে সাধারণত কি কি রকমের কারণ থাকে? আচ্ছা, প্রথমে আমি যেটা বলেছিলাম মোস্ট কমন যেটা বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়া, লুজ মোশন। এখন বাচ্চাদের ক্ষেত্রে কজটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভাইরাল কারণে ডায়রিয়া হয়ে থাকে, ভাইরালগুলোই বেশি, এর মধ্যে রোটা ভাইরাসটা হচ্ছে কমনেস্ট। এছাড়া কিছু ব্যাকটেরিয়াল ডিজিজেও হতে পারে, তবে ভাইরালটা মোস্ট কমন আন্ডার 5 চিলড্রেনের ক্ষেত্রে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, ডায়রিয়া কিন্তু আন্ডার 5 মর্টালিটির একটা ওয়ান অফ দ্য মেজর কজ, যে কারণে এটাকে আমরা একটু আলাদা ইম্পর্টেন্স দিয়ে থাকি। এখন ডায়রিয়াল ডিজিজে আরেকটা ধরনের, যেমন নিউনেটে বা নবজাতক যাদেরকে বলি আমরা, 6 মাস বয়স পর্যন্ত অনেক সময় দেখা যায় বাচ্চা ফ্রিকুয়েন্টলি স্টুল পাস করছে, একটু ওয়াটারি স্টুল হচ্ছে, সেই বাচ্চা কিন্তু ব্রেস্ট ফিড বেবি। প্যারেন্টসরা মনে করছে বাচ্চা হয়তো ডায়রিয়াতে ভুগছে। যে বাচ্চা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড, তার কিন্তু এই ধরনের ডায়রিয়া হওয়ার সম্ভাবনা কম থাকে, ভাইরাল বা ব্যাকটেরিয়াল যে কোনো কারণে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা কম থাকে। সেটিকে আমরা বলে থাকি ব্রেস্ট মিল্ক ডায়রিয়া। ব্রেস্ট মিল্কে যেহেতু পানির পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে প্রতিবার খাওয়ার পরেই বাচ্চা একটু নরম স্টুল, একটু পানিযুক্ত বাথরুম করতে পারে, সেটি দিনে 15 থেকে 20 বার পর্যন্তও হতে পারে। এটি অ্যাবসলিউটলি নর্মাল। এক্ষেত্রে প্যারেন্টসদের কাউন্সিলিং করতে হবে যে এটা সাধারণ ডায়রিয়া না, এটা হচ্ছে ব্রেস্ট ফিড করার কারণে বেবির এই সমস্যা হচ্ছে। বেবি আদারওয়াইজ হেলদি থাকে, প্লেফুল থাকে, ইউরিন আউটপুট ঠিক থাকে, সেক্ষেত্রে আমাদের চিন্তার কিছু নাই। বেশিরভাগ ক্ষেত্রে যখন বাচ্চা অন্য খাবারে যায়, ব্রেস্ট ফিড থেকে কমপ্লিমেন্টারি ফিড শুরু করে, হাইজিন প্রপারলি মেনটেন হয় না, তখন দেখা যায় ডায়রিয়ার প্রকোপটা বেশি হয়, সিমটমগুলো বেশি প্রকাশ পায়। সেক্ষেত্রে ভাইরাল ডায়রিয়াটাই ইম্পর্ট্যান্ট। বাচ্চার ডায়রিয়ার ম্যানেজমেন্টের জন্য আমাদের যেটা করতে হবে, অবশ্যই হাইড্রেশন মেনটেন করতে হবে, প্যারেন্টসদের প্রপার কাউন্সিলিং করতে হবে যে বাচ্চাকে যতবার লুজ মোশন হচ্ছে, পাতলা পায়খানা করছে, ততবারই খাবার স্যালাইন দিতে হবে। বাচ্চাদের ওজন হিসেবে আমরা স্যালাইনের পরিমাণটা ভাগ করে দিই, এবং খাবারের জন্য যে বাচ্চা বুকের দুধ খাচ্ছে তাকে ঘন ঘন ব্রেস্ট ফিড করাতে হবে, এবং তরল জাতীয় খাবার, স্যুপ, জুস, এই ধরনের খাবার ফ্রিকোয়েন্টলি দিতে হবে, যাতে বাচ্চা ডিহাইড্রেটেড না হয়ে যায়। আরেকটা জিনিস দেখতে হবে, ওআরএস যে বানাচ্ছে মারা, এই কম্পোজিশনটা ঠিক আছে কিনা। আমরা যে কম্পোজিশনে বলে থাকি 500 ml পানির মধ্যে, বিশুদ্ধ পানিতে একটা প্যাকেট স্যালাইন দিবে, সেই কম্পোজিশনটা অবশ্যই ঠিক থাকতে হবে। কম বেশি করার কোনো সুযোগ নেই। কম বেশি যদি হয়ে থাকে, সেটা বাচ্চাকে উপকার করার বদলে বাচ্চাকে আরো খারাপ করে দিবে। অনেক সময় দেখা যায় মায়েরা ভাবছে আমার বাচ্চার লুজ মোশন বেশি হচ্ছে, আমি একটু অল্প পানিতে কনসেন্ট্রেটেড করে স্যালাইনটা তৈরি করে দিই, 500 ml এর বদলে 250 ml পানিতে আমি স্যালাইন তৈরি করে দিই। এক্ষেত্রে কিন্তু বাচ্চার খুবই খারাপ প্রভাব পড়ছে। বাচ্চা অনেক সময় দেখা যায় হাইপারনাট্রিমিয়া বলি আমরা, সোডিয়ামের পরিমাণ শরীরে অনেক বেশি হয়ে যাচ্ছে, অনেক সময় বাচ্চা খিঁচুনি নিয়ে আসছে, সেটা কিন্তু ডায়রিয়ার চেয়েও স্যালাইনের ইফেক্টের কারণে বাচ্চা খারাপ হচ্ছে বেশি। এই জিনিসটা প্যারেন্টসদেরকে বোঝাতে হবে যে প্রপার কম্পোজিশনটা মেনটেন করেই স্যালাইন বানাতে হবে। আর আমরা আরেকটা, যেহেতু ভাইরাল ডায়রিয়াটা কমন, রোটা ভাইরাসটা আমাদের দেশে মোস্ট কমন, সেক্ষেত্রে রোটা ভাইরাসের টিকা দিতে পারি। টিকাটা আমরা প্যারেন্টসদেরকে অ্যাডভাইস করি, এটা 6 মাসের নিচের বেবিদের ক্ষেত্রে দেওয়া হয়, 2টো ডোজ দেওয়া হয়, 6 মাসের আগেই ডোজ 2টো কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে রোটা ভাইরাল ডায়রিয়ার সিভিয়ারিটিটা অনেকাংশে কমে যায়। যে বাচ্চারা ভ্যাকসিন নিয়ে থাকে, বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়ার সিভিয়ারিটিটা অনেক কম হয় অন্য বাচ্চাদের তুলনায়। আচ্ছা, একটা প্রসঙ্গ আছে যে আমাদের অনেক বাচ্চা কিন্তু অনেক সময় যখন ওরা হামাগুড়ি দিতে শিখে বা কিছু, তখন কিন্তু সে বাইরের অনেক জিনিস মুখে দিয়ে ফেলে। এটি কিন্তু তার এক্সপোজারের একটা বড় জায়গা। এখানে একটা দুধারী তলোয়ার আসলে। একদিক থেকে আমরা ইদানিং বলছি যে বাচ্চাদের আসলে কিছু কিছু জীবাণু তাদের জন্য ভালো, এবং এটা এক্সপোজড হলে তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা বাড়ে। আবার তাদের কিন্তু এই যে পেটের, বিশেষ করে পেটের সমস্যাটাই কিন্তু তখন বেশি তৈরি হয়। এই জায়গাটা আপনার পরামর্শ কি থাকবে, যে এই যেই বাচ্চাটা ছুটোছুটি করছে, কিছু মুখে দিয়ে ফেলছে, তার পরিপাকতন্ত্রকে ভালো রাখার জন্য কি করবে? এখন বাচ্চা যে বয়সে হাঁটতে শিখে, হামাগুড়ি দিতে শিখে, সেই বয়সে বাচ্চাকে তো সারা দিন আসলে মা গাইডেন্সে পাহারা দিয়ে রাখতে পারবে না, কিছুটা বাচ্চা মুখে দিবেই, বা এটা বাচ্চার জন্য ইউজুয়াল। তারপরেও যতটা সম্ভব হ্যান্ড হাইজিন মেনটেন করা, ফুড প্রিপেয়ারের সময় যাতে বিশুদ্ধ পানি ইউজ করা হয়, খাবার যে জিনিসটাতে পরিবেশন করছি, যে প্লেট গ্লাসটা ইউজ করছি, সেটা যাতে প্রপারলি ওয়াশ করা থাকে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। কিন্তু বাচ্চার রেগুলার ডে টু ডে অ্যাক্টিভিটিতে আসলে হ্যাম্পার করে খুব একটা যে লাভ হবে এমন না। তবে আপনি যেটা বললেন যে পরিপাকতন্ত্রের জন্য এক্সপোজারটা,
বিভিন্ন ধরনের অ্যালার্জেন বা বিভিন্ন ধরনের এজেন্টের এক্সপোজার হলে বাচ্চার ইমিউনিটি ডেভেলপ করে, সেটাও একটা ইস্যু। ধীরে ধীরে এক্সপোজার হতে হতেই বাচ্চার মধ্যে ইমিউনিটিটা ডেভেলপ করবে। ডক্টর মার্জান, আমরা ডায়রিয়া প্রসঙ্গে কথা বলেছি এবং শিশুদের জন্য প্রাণঘাতী যতগুলো অসুখ আছে আপনি বলেছেন যে 5 বছরে নিজে সবচেয়ে বেশি শিশু মারা যায়, আসলে অন্যতম বড় কারণ ডায়রিয়া। আরেকটি খুব সাধারণ স্বাস্থ্য সমস্যা শিশুদের, সেটি হচ্ছে তাদের পেটের ব্যথা। এবং যে শিশুটি কথা বলতে পারছে না, শুধু কান্নাকাটি করছে দীর্ঘ সময় ধরে, এটি বাবা মায়ের জন্য ভীষণ স্ট্রেসফুল একটা বিষয়। আবার যে শিশুটি হয়তো কথা বলতে পারছে, হাঁটাচলা করছে, দৌড়াদৌড়ি করছে, স্কুলে যাচ্ছে, সেও যখন দিনের পর দিন বলছে আমার পেটে ব্যথা, এটিও কিন্তু বাবা মায়ের জন্য একটা ভীষণ উদ্বেগের কারণ। সাধারণত কী কী কারণে শিশুদের পেটের ব্যথা হয় এবং এর ব্যবস্থাপনার জন্য কী করণীয়? আপনি খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন আসলে রেজ করেছেন। পেটে ব্যথা শিশুদের একটি কমন সিমটম। সেটি একদম ছোট বয়সেও হতে পারে, একদম বড় বয়সের বাচ্চারাও হতে পারে, বাট কজগুলা এজ ওয়াইজ কিছুটা ডিফার করে। সেক্ষেত্রে দেখা যায় একদম ছোট বাচ্চা, যে নবজাতক বাচ্চা বা 5-6 মাস বয়সের বাচ্চা, ওদের ক্ষেত্রেও কিন্তু পেটে ব্যথা হয়। সেই ব্যথাটার একটা টার্ম আমরা ইউজ করি, ইনফ্যান্টাইল কোলিক বলা হয়। কোলিক মিন্স বাচ্চা পেটে ব্যথা হচ্ছে, কিন্তু সে যেহেতু প্রকাশ করতে পারছে না, এটার সিমটম প্রকাশের একমাত্র মাধ্যম তার কাছে কান্না করা। বাচ্চা প্রলং পিরিয়ড ধরে কান্নাকাটি করছে, দেখা যায় অনেক সময় টানা 2-3 ঘন্টা কান্না করছে, অনেক সময় বমি করছে, পেটটা একটু ফাঁপা থাকছে বা রাতে ঘুমাচ্ছে না। এটা প্যারেন্টসদের ডিস্ট্রেসের একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু ইনফ্যান্টাইল কলিকটা হচ্ছে একটা সাধারণ প্রসেসের মধ্য দিয়ে বাচ্চা যখন জন্মের পরে বাহিরের এনভায়রনমেন্টে তার গাটটা, পরিপাকতন্ত্রটা অভ্যস্ত হয়, সেই সময়টা তাকে দিতে হয়। এছাড়া গাটের যে আমাদের কিছু উপকারী ব্যাকটেরিয়া আমরা বলি, মাইক্রোবায়োটা আছে, সেগুলো ডেভেলপ করতে কিছুটা সময় নেয়। ওই সময়টাতে এই কোলিকি পেইনটা হয়। সাধারণত 1.5 মাস বয়স থেকে শুরু হয়, 3-4 মাস বয়স পর্যন্ত পারসিস্ট করে। কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে আরও লম্বা সময়ও পারসিস্ট করতে পারে। কিন্তু এটার আসলে আলাদা কোনো চিকিৎসা নেই। প্যারেন্টসদের কাউন্সিলিং করতে হবে যে এটা একটা নর্মাল প্রসেস, আস্তে আস্তে বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে। এটি কি কোনো পরীক্ষার মাধ্যমে বোঝা সম্ভব যে বাচ্চাটি আসলে? সম্পূর্ণ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমরা আমাদের পেশেন্টের সিমটম বা হচ্ছে কিছু ক্রাইটেরিয়া মিট আপ করে কিনা, সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা কলিকটা ডায়াগনোসিস করে থাকি। সেক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, বাচ্চার খাবারটা এডিকুয়েট হচ্ছে কিনা, ব্রেস্ট ফিডিং করছে কিনা ঠিক মতো। আর একটা জিনিস, এই ধরনের ডিজিজে কলিকে সাধারণত মেডিসিনের খুব বেশি রোল এখানে নেই, কিন্তু প্যারেন্টসরা দেখা যায় অ্যাংজাইটির কারণে বা অতিরিক্ত উদ্বেগের কারণে অনেক ধরনের হার্বাল ওষুধ অনেক সময় খাওয়াচ্ছে, গ্রেপ ওয়াটার, প্রোবায়োটিক্স এগুলো খাওয়াচ্ছে। এগুলোর আসলে কোনো রোল এখনো প্রুভেন কোনো রোল পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে প্যারেন্টসদের প্রপার কাউন্সিলিং করতে হবে, না হয় কিন্তু প্যারেন্টসদের এই ডিস্ট্রেসটা, অ্যাংজাইটিটা পারসিস্ট করবে এবং ওরা আজকে এক ডক্টরের কাছে যাচ্ছে, কালকে আরেক ডক্টরের কাছে যাচ্ছে, ভাবছে এর প্রপার কোনো চিকিৎসা আছে কিনা। তো সেক্ষেত্রে প্যারেন্টসদের কাউন্সিলিং করতে হবে যে এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। বাচ্চা যখন এক্সটার্নাল এনভায়রনমেন্টে প্রপারলি অ্যাডজাস্ট হয়ে যাবে, তার এই কলিকি পেইনটাও কমে যাবে। এছাড়া কিছু সিমটোমেটিক চিকিৎসা আমরা কখনো দিয়ে থাকি, যেমন ফ্লাকল জাতীয় ওষুধগুলো অ্যাবডোমিনাল পেটের ডিস্টেনশন ভাবটা কমায়। তাছাড়া আরেকটা কাউন্সিলিং করতে হবে বাচ্চার ফিডিংয়ের সময়, ব্রেস্ট ফিডিংয়ের সময় মা যাতে প্রপার পজিশন, অ্যাটাচমেন্ট মেনটেন করে। সেক্ষেত্রে বাচ্চার পেটে গ্যাসটা কম ঢুকবে। দুধ খাওয়ার সাথে দেখা যায় বাচ্চা কিছুটা গ্যাসও মুখে নিয়ে নেয়, পেটের ভিতরে চলে যায়, সেই গ্যাসটার কারণে তার ডিসকমফোর্ট তৈরি হয়। প্রপার পজিশন, অ্যাটাচমেন্ট মেনটেন করে যখন ব্রেস্ট ফিড করানো হয়, গ্যাসটা কম ঢোকে। এছাড়াও প্রতিবার খাবারের পরে, ফিডিংয়ের পরে বাচ্চাকে বার্পিং করাতে হবে, যাতে পেটে চাপ দিয়ে এক্সট্রা গ্যাসটা যাতে বের হয়ে যায়। সেক্ষেত্রে বাচ্চা কিছুটা কমফোর্ট ফিল করবে। এটি গেল নিউনেটের ক্ষেত্রে, একদম ছোট বাচ্চার ক্ষেত্রে। এছাড়াও এটা তো ফিজিওলজিক্যাল প্রসেস, নর্মালি ঠিক হয়ে যাবে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে কিছু সিভিয়ার ডিজিজ আছে যেগুলো অ্যাবডোমিনাল পেইন নিয়ে, শুধু ব্যথা নিয়ে, বাচ্চা অতিরিক্ত কান্নাকাটি করছে, এটা নিয়ে প্রেজেন্ট করে। তার মধ্যে 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, নাড়িতে প্যাচ লাগা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। বাচ্চার কোনো কারণে ইউরিনারি ইনফেকশন হলে সেটির ক্ষেত্রেও বাচ্চা একমাত্র সিমটম থাকতে পারে অতিরিক্ত কান্নাকাটি করা, পেটে ব্যথা। এখন আসি বড় বাচ্চাদের বেলায়। বড় বাচ্চাদের ক্ষেত্রে আমাদের বাচ্চা যখন সিভিয়ার পেইন থাকে, এক্সটেন্সিভ পেটে ব্যথা নিয়ে বাচ্চা হয়তো ইমার্জেন্সিতে আসলো বা আমাদের কাছে হঠাৎ 2-1 দিনের সিভিয়ার ব্যথা নিয়ে আসলো, সেক্ষেত্রে আমাদের কিছু ডিজিজের কথা মাথায় রাখতে হবে। তার মধ্যে সার্জিক্যাল কিছু কজ আছে, অ্যাপেন্ডিসাইটিস, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন যেটা বললাম, এটা বড় বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে, ইউরিনারি ইনফেকশন হতে পারে, প্যানক্রিয়াটাইটিস, একটু তুলনামূলক বড় বাচ্চাদের প্যানক্রিয়াটাইটিস একটা রোগ হয় যেটা সিভিয়ারিটি অনেক বেশি। তাছাড়াও ক্রনিক কনস্টিপেশন যদি কোনো বাচ্চার থাকে, সেক্ষেত্রেও বাচ্চা পেটে ব্যথা নিয়েই প্রেজেন্ট করতে পারে।
এছাড়া অনেক সময় কৃমি থাকে বাচ্চাদের, সেই কৃমির ক্ষেত্রেও বাচ্চার পেটে ব্যথা হতে পারে, খাবারের অরুচি, পেটে ব্যথা, এই সিমটমগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। আরও কিছু রেয়ার ডিজিজ আছে, যেমন ইনফ্লামেটরি বাউল ডিজিজ আমরা বলে থাকি, সিলিয়াক ডিজিজ। এই ডিজিজগুলোরও একটা মেজর প্রেজেন্টেশন হচ্ছে পেটে ব্যথা। আচ্ছা, এগুলো তো এই যে একটু বড় বাচ্চা যারা স্কুল গোয়িং অথবা কিছু, তাদেরগুলো তো আপনারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারবেন যে কি কারণে এই আসলে হয়েছে, এবং তারপর সেই কারণটাকে আপনারা প্রিভেন্ট করার চেষ্টা করতে পারেন ওষুধ দিয়ে। তাহলে আমরা পেটে ব্যথার একটা ভালো চিত্র আমরা কিন্তু পেলাম। আমার ছোট্ট একটা প্রশ্ন, যে ছোট বাচ্চার ক্ষেত্রে যেটা বলেছিলেন পেটে ব্যথার, যে ইনফ্যান্টাইল কলিক যেটা বললেন, যে হয়তো বড় কোনো কারণ নাই, এটি ও অ্যাডজাস্ট করছে বাইরের পরিবেশের সাথে, সে কারণে ওই সময়টায় তার এই ব্যথাটা হচ্ছে, ওটি সাধারণত কত দিনের ভেতরে এমনিতেই ভালো হয়ে যেতে পারে? সাধারণত সিমটমগুলো শুরু হয় 1 থেকে 1.5 মাস বয়সে। আচ্ছা, 3-4 মাস বয়সের দিকে গিয়ে বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রেই সিমটমগুলো আস্তে আস্তে কমে আসে বা রিজলভ হয়ে যায়। উইদিন 6 মান্থ বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রেই এই সিমটমগুলো একদমই কমে আসে। আচ্ছা, তাহলে বাবা মাকে প্রায় 4-5 মাসের একটা সময় একটু ধৈর্য ধরার প্রসঙ্গ আছে, কিন্তু এটি আসলে অন্য কোনো কারণে হলো কিনা সেটি কিন্তু একজন ডাক্তারের সাথে আলাপ করে নিশ্চিত হয়ে তারপরে তারা এই জায়গায় সিদ্ধান্ত নিতে পারেন, যেটাকে আপনি কি প্যারেন্ট কাউন্সেলিং বলছেন। আসলে অনেক ধন্যবাদ। আমরা এবার আসি একটু প্রিভেনশনের জায়গায়, প্রতিরোধের জায়গায়। এই যে একেবারে যে ছোট শিশুটি জন্ম নিল এবং যে এখন দৌড়দৌড়ি করছে, ছুটোছুটি করছে, স্কুলে যাচ্ছে, এদের সবার জন্যই পরিপাকতন্ত্রের জায়গাটা আমরা বলছি যে খাবার যে পরিপাক হচ্ছে, হজম হচ্ছে, সেই সংক্রান্ত যদি কোনো অসুবিধা তৈরি হয়, যদি কোনো অস্বাভাবিকতা থাকে, তাহলে ওখানে সমস্যা তৈরি হতে পারে। আমরা কিভাবে পরিপাকতন্ত্রটাকে ভালো রাখতে পারি, এবং বিশেষ করে খাবারের ভূমিকাটা এখানে কি? আচ্ছা, পরিপাকতন্ত্রের সুস্থতার ক্ষেত্রে হেলদি ফুড হ্যাবিট গড়ে তোলাটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই ফুড হ্যাবিটটা আমাদের একদম ছোট বয়স থেকেই তৈরি করার চেষ্টা করতে হবে। প্রথম থেকেই আসি একদম বাড়তের পর 6 মাস বয়স পর্যন্ত আমরা বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ দিব। আমাদের বাচ্চার জন্য, একটা বাচ্চার গ্রোথের জন্য, নিউট্রিশন মেনটেন হওয়ার জন্য যতগুলো এলিমেন্ট প্রয়োজন, যতগুলো নিউট্রিয়েন্ট দরকার, সবই ব্রেস্ট মিল্কে আছে। আমাদের এক্সট্রা কোনো ফুড দেওয়ার, ফর্মুলা ফিড দেওয়ার কোনো প্রয়োজন নেই। 6 মাস পর্যন্ত বাচ্চা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডে থাকবে। 6 মাসের পর থেকে যখন বাচ্চাকে আমরা কমপ্লিমেন্টারি ফুড বলি, এক্সট্রা ফুড যখন খাওয়া শুরু করবে, সেই সময় থেকেই আমাদের অভ্যস্ত করতে হবে বাচ্চা যাতে ফ্যামিলি ফুডগুলো নিতে পারে। আমরা বাসায় যা খাচ্ছি, নর্মালি যা প্যারেন্টসরা খাচ্ছে বা পরিবারের সদস্যরা যে খাবারগুলো খাচ্ছে, ওই খাবারগুলোতে আস্তে আস্তে বাচ্চাকে অভ্যস্ত করতে হবে। যেমন প্রথমে 6 মাসের পর থেকে আমরা প্রথমে একটু সুজি দিয়ে শুরু করতে পারি, অথবা একটু চাল ডাল মিশিয়ে খিচুড়ি রান্না করে দিতে পারি। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বাচ্চার ফুড আইটেমে প্রোটিনের পরিমাণ যাতে অ্যাডিকুয়েট থাকে। মাছ বা মাংস অথবা ডিম একটু পরে 7-8 মাস বয়স থেকে আমরা ডিম শুরু করতে পারি, এই পরিমাণগুলো যাতে এডিকুয়েট অ্যামাউন্টে থাকে। অনেক সময় দেখা যায় বাচ্চাকে খাবার কমপ্লিমেন্টারি ফিড শুরু করা হলো, শুধুমাত্র সুজি খাওয়াচ্ছে মায়েরা, সুজি খাওয়াচ্ছে, বাচ্চা কিন্তু মোটাসোটা হচ্ছে, কিন্তু তার যে প্রোটিনের চাহিদা সেটি পূরণ হচ্ছে না। এটাকে আমরা এক ধরনের ম্যাল নিউট্রিশন বলে থাকি। বাচ্চার যে মোটাসোটা মা দেখতে পাচ্ছে, সেটা কিন্তু স্বাস্থ্যের মোটাসোটা না, শরীরে পানি জমছে প্রোটিনের ডেফিসিয়েন্সির কারণে। তো সেক্ষেত্রে খাদ্যের যে উপাদানগুলো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই সবগুলো উপাদান যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে, অ্যাডিকুয়েট অ্যামাউন্টে থাকে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ফ্যাটের পরিমাণটাও এনশিওর করতে হবে। বাচ্চার ওয়েট গেইনের জন্য ফ্যাটের পরিমাণটা এনশিওর করা অবশ্যই জরুরি। কিছু বড় বাচ্চাদের ক্ষেত্রে যখন বাচ্চা 1 বছর বা 1 বছর প্লাস হয়, তখন আমরা বাচ্চা যদি টলারেট করতে পারে, ঘি বা বাটার এই জাতীয় খাবারগুলো ইন্ট্রোডিউস করতে পারি। প্রোটিনটা এনশিওর করতে হবে মাছ, মাংস অথবা ডিম দিয়ে। এবং ওই বয়স থেকেই দেখা যায় বাচ্চাদের হাতে অনেকেই চিপস, চকলেট এই ধরনের খাবারগুলো ধরিয়ে দিচ্ছে, যেটা বাচ্চার জন্য খুবই ক্ষতিকর। এবং বাচ্চার যখন এই ধরনের ফুডে অভ্যস্ত হয়ে যাবে, প্রতিদিন একটা করে চিপস খাবে বা চকলেট খাবে, তখন কিন্তু বাচ্চা রেগুলার ফুডগুলো নিতে চাবে না। তার বাসায় যে খিচুড়িটা রান্না হলো, সেই খিচুড়িটা সে খাবে না, তখন কিন্তু তার নিউট্রিশনের ডেফিসিয়েন্সি তৈরি হবে, ওয়েট গেইন হবে না। এছাড়াও আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি, যেটা গরুর দুধ দেখা যায় অনেক সময়ই 1 বছরের পর থেকেই বাচ্চাদের ক্ষেত্রে গরুর দুধ শুরু করা হয়। এটি কিন্তু বাচ্চাদের পরিপাকতন্ত্রের জন্য খুবই ক্ষতিকর। সাধারণত আমরা অ্যাডভাইস করে থাকি 2 বছরের আগে বাচ্চাকে গরুর দুধ দেওয়া যাবে না, 2 বছরের পর থেকে শুরু করতে হবে। সেক্ষেত্রেও যদি কোনো বাচ্চার গরুর দুধ খাওয়ার পরে কোনো সমস্যা হয়, অনেক সময়ই বাচ্চাদের কাউজ মিল্ক প্রোটিন অ্যালার্জি বলে একটা টার্ম আছে। কাউজ মিল্ক প্রোটিন অ্যালার্জির বিভিন্ন ধরনের সিমটম হতে পারে। দেখা যায় বাচ্চা বমি করছে, বাচ্চার কনস্টিপেশন ডেভেলপ করেছে,
অনেক সময় পায়খানার সাথে রক্তও যেতে পারে এই অ্যালার্জির কারণে। এই ধরনের কোনো সিমটম যদি বাচ্চার ক্ষেত্রে ডেভেলপ করে আমাদের কাউজ মিল্ক আরও বড় বয়সেও বন্ধ রাখতে হবে। ওকে, কিন্তু কোনোভাবেই 2 বছরের আগে কাউজ মিল্ক দেওয়া যাবে না। গরুর দুধ 2 বছরের আগে দেওয়া যাবে না, কারণ গরুর দুধের যে প্রোটিন কন্টেন্টটা অনেক হাই থাকে, যেটা বাচ্চার পরিপাকতন্ত্রের জন্য ভালো না। এবং দুধে কিছু প্রতিদিনের যে নিউট্রিয়েন্টসগুলো দরকার হয়, বাচ্চার মিনারেলসগুলো দরকার হয়, সেইগুলোতে ঘাটতি থাকে। এই কারণে যে বাচ্চাটা গরুর দুধ খাচ্ছে তার কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন মনে করা হয় যে ফর্মুলা দিব, গরুর দুধ দিচ্ছি না, ফর্মুলা দিব। ফর্মুলাটা তো গরুর দুধ থেকেই প্রিপেয়ার হচ্ছে, তাহলে ওটা কেন সেফ? ওটা সেফ কারণ হচ্ছে সে ফর্মুলাটা যখন প্রিপেয়ার করা হয় তখন প্রোটিনটাকে মডিফাইড ওয়েতে ফর্মুলাতে দেওয়া হয়, সে কারণে ওই অ্যালার্জিটা হওয়ার পসিবিলিটি অনেক কম থাকে। একদমই যে থাকে না সেটা বলবো না, তবে অনেক কম থাকে। প্লাস হচ্ছে নিউট্রিয়েন্টগুলো ওখানে সাপ্লিমেন্ট করা থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে সঠিক খাবার সিলেকশন করা এবং যেই খাবারগুলোকে আমরা জাঙ্ক খাবার বলছি, যেগুলো ক্ষতিকর, সেগুলো থেকে দূরে রাখাটা শিশুর সুস্থ পরিপাকতন্ত্র তৈরি হওয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। খাবারের সাথে সুস্থ পরিপাকতন্ত্রের সম্পর্কটা আপনি সুন্দরভাবে বলেছেন। অনেক সময় এর সাথেই সম্পর্কিত যেই সবচেয়ে সাধারণ স্বাস্থ্য সমস্যা সেটি হচ্ছে কনস্টিপেশন, বাংলা যেটাকে আমরা কোষ্ঠকাঠিন্য বলি। এটি বড়দের হতে পারে, কিন্তু শিশুদের ক্ষেত্রে এটি কিন্তু খুবই সাধারণ একটি স্বাস্থ্য সমস্যা। কেন হয় এবং আলাদা করে কি ব্যবস্থাপনা তাদের জন্য আমাদেরকে নিতে হবে? কনস্টিপেশন এখনকার সময়ে বাচ্চাদের জন্য একটা মেজর ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রায় সব বয়সের বাচ্চাদেরই কনস্টিপেশন হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 1 বছরের পর থেকে সমস্যাটা বেশি শুরু হয়। 90 to 95% ক্ষেত্রেই আমরা কনস্টিপেশনের কোনো কারণ খুঁজে পাই না আসলে, সেটিকে আমরা বলে থাকি ইডিওপ্যাথিক কনস্টিপেশন। আর 5 to 10% ক্ষেত্রে কিছু ডিজিজ রিলেটেড হতে পারে, যেমন হাইপোথাইরয়েডিজম, হার্সপ্রাং ডিজিজ বলে একটা পরিপাকতন্ত্রের একটা রোগ আছে, যেখানে প্রেজেন্টেশনটা একদম নবজাতক বয়স থেকেই হয় এবং এটা যথেষ্ট সিভিয়ার একটা ডিজিজ। এছাড়াও নিউরোলজিক্যাল কিছু কজে, স্পাইনের কোনো ডিজিজে কনস্টিপেশন হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই কনস্টিপেশনের কোনো কারণ পাওয়া যায় না, কিন্তু কিছু অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর থাকে যেগুলোর কারণে সমস্যাটা বাড়ে বা অ্যাগ্রেভেট করে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা বললাম, ডায়েটারি হ্যাবিট। আমাদের বাচ্চাদের ডায়েটারি হ্যাবিটে এখন অনেক চেঞ্জ এসেছে। বাচ্চারা দেখা যাচ্ছে জাঙ্ক ফুড বেশি খাচ্ছে, প্রসেসড ফুডগুলো বেশি খাচ্ছে। এই কারণে ফাইবারের পরিমাণ ওদের খাবারের মধ্যে অনেক কমে গিয়েছে। রেগুলার যে ডেইলি রুটিন, সেখানে অ্যাডিকুয়েট যে পরিমাণ ফাইবার থাকার কথা সেটি ফুলফিল হচ্ছে না। প্লাস পানির পরিমাণ কম খাচ্ছে। আর এছাড়াও আরেকটা জিনিস যেটা, বাচ্চারা খেলাধুলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এখন তেমন নাই বললেই চলে। বাচ্চারা ডিভাইস ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, মোবাইল, ট্যাব বেশি দেখছে। দেখা যায় যে এই ধরনের ফুড হ্যাবিট বা লাইফস্টাইলের এই ধরনের চেঞ্জের কারণে কনস্টিপেশনটা বেশি হচ্ছে এখন। প্রসেস ফুডগুলো এটার পিছনে একটা বড় ভূমিকা পালন করে। তাছাড়াও একটু বড় বাচ্চারা যারা ডিভাইসে অভ্যস্ত, দেখা যাচ্ছে অনেক সময় তার বাথরুমের বেগ আসছে কিন্তু সে তখন ব্যস্ত, খেলাধুলা করছে বা হচ্ছে ডিভাইস নিয়ে ব্যস্ত, সে চেপে রাখছে, স্টুলটা চেপে রাখছে। এটা কিন্তু আস্তে আস্তে চেপে রাখতে রাখতে তখন সে যখন নর্মালি বাথরুমে যাবে ওই সময় তার স্টুল হবে না, বাথরুম হবে না। এই কারণে মানে কনস্টিপেশনটা বাড়াচ্ছে ধীরে ধীরে। আস্তে আস্তে এই সমস্যাগুলো তৈরি হতে হতে দেখা যায় 10 দিন 15 দিন হতে হতে সমস্যাটা খুব প্রকট আকার ধারণ করে। এছাড়া অনেক বাচ্চা, স্কুল গোয়িং বাচ্চারা স্কুলের টয়লেট ইউজ করতে চায় না। সেই সময়টাতেও একই করে যে স্টুল চেপে রাখছে, বাথরুম আসলে বাথরুমে যাচ্ছে না। এই চেপে রাখার অভ্যাস করতে করতেই কিন্তু কনস্টিপেশনটা ডেভেলপ করে যায়। সেক্ষেত্রে বাচ্চাদের কিছুটা লাইফস্টাইলে চেঞ্জ আমাদের আনতে হবে, ডিভাইস ডিপেন্ডেন্সি কমাতে হবে, মিনিমাম স্ক্রিন টাইমে রাখতে হবে। এছাড়া এই কাউন্সেলিংটা করতে হবে যে স্কুলে যদি কোনো কারণে তোমার টয়লেটে যেতে হয় সেটা চেপে রাখা যাবে না, টয়লেটে যেতে হবে। আরেকটা অভ্যাস আমরা করতে পারি বাচ্চাদের ক্ষেত্রে, সকালে নাস্তা খাবার পরে এবং রাতে ডিনারের পরে 5 থেকে 10 মিনিট সে বাথরুমে বসবে, তার স্টুল হোক বা না হোক সে বাথরুমে বসবে। এটা ধীরে ধীরে একটা অভ্যাসে পরিণত হয়। তখন দেখা যায় যে 15 দিন 20 দিন 1 মাস পরে ওই সময়টাতে তার রিফ্লেক্সলি ওই সময়টাতে বাউল মুভমেন্ট হয়। এটা শরীরটা আসলে অ্যাডজাস্ট করে ফেলে, মানসিকভাবে একটা অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডভাইসটা প্যারেন্টসদের দিতে হবে, বাচ্চাদের বলতে হবে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় ছোট বাচ্চারা 2-3 বছর বাচ্চাদের ক্ষেত্রে
ডাইপার ডিপেন্ডেন্ট থাকে, বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাথরুম করছে, ডাইপারে করছে, সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার যে প্রপার অ্যানাটমিক্যাল পজিশনটা স্টুলের হওয়ার জন্য, বাথরুম হওয়ার জন্য যে প্রপার অ্যানাটমিক্যাল পজিশনটা, আমরা স্কোয়াটিং পজিশন যেটাকে বলি, সেই পজিশন কিন্তু মেনটেন হচ্ছে না, ডাইপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাথরুম করছে। এটা কিন্তু ফার্দার কনস্টিপেশন অ্যাগ্রাভেট করতে ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে এই লাইফস্টাইলের এই চেঞ্জগুলো আমরা প্যারেন্টসদেরকে কাউন্সিলিং করি এবং বাচ্চাদেরকেও বুঝিয়ে বলতে হবে বাথরুম চেপে রাখা যাবে না, কোনোভাবেই বাথরুম চেপে রাখা যাবে না। এর সাথে ডায়েটারি হ্যাবিটটাতে অবশ্যই চেঞ্জ আনতে হবে। আমাদের জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। সাথে হচ্ছে ফাইবার, যথেষ্ট পরিমাণে ফাইবার কন্টেনিং ফুড যাতে বাচ্চার খাবারে থাকে, এই বিষয়টা এনশিওর করতে হবে। তার মানে হচ্ছে বিষয়টা একদম ছোটবেলা থেকে আসলে বাচ্চাদেরকে এই বিষয়ে যে সময় তারা কোন খাবারগুলো আমরা এনকারেজ করব, কোন খাবারগুলো অ্যাভয়েড করতে হবে কনস্টিপেশনের জন্য, সেই নলেজটা প্যারেন্টসদের আমরা দিয়ে থাকি। সেটি অনেক অনেক ধন্যবাদ। খুব অনেক উপকারী অনেকগুলো তথ্য আপনি বললেন, বিশেষ করে বাচ্চাদেরকে কীভাবে অভ্যস্ত করতে হবে। এটি একটি স্বাভাবিক প্রাকৃতিক ফিজিওলজিক্যাল একটি প্রক্রিয়া, সেটাকে আমরা কিভাবে স্বাস্থ্যের সাথে সংযুক্ত করতে পারি, এটি কিন্তু আমাদের একটা দৈনন্দিন চর্চার মধ্যে আনতে হবে। সেটি একটি বিষয় আপনার আলোচনা থেকে উঠে আসলো। আমরা প্রায় শেষের দিকে, কিন্তু একটি বিষয় আলোচনা করা দরকার, যে পেটের যে সমস্যা বা গ্যাস্ট্রোএন্টারোলজি যেটা বলছি, পরিপাকতন্ত্র, এই সমস্যা সবসময় যে পেটের ভেতরেই হয় তা কিন্তু না। অনেক সময় আমরা শুনেছি যে মানসিক চাপের কারণেও নাকি এরকম সমস্যা হতে পারে। এটি কতখানি সত্যি এবং বাচ্চাদেরকে এটা প্রভাবিত করতে পারে কিনা, সেক্ষেত্রে বাবা মায়ের কি করণীয়? এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু আপনি তুলে এনেছেন। অনেক সময় দেখা যায় বাচ্চাদের সিমটম হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে দীর্ঘ সময় ধরে, 6 মাস 1 বছর ধরে বাচ্চা পেটে ব্যথায় ভুগছে, অনেক ডাক্তার দেখানো হয়েছে, অনেক ইনভেস্টিগেশন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, কিন্তু কোনো রোগ আসলে পাওয়া যাচ্ছে না। কিন্তু বাচ্চার সিমটম হচ্ছে, প্যারেন্টস চিন্তা করছে, অ্যাংজাইটিতে ভুগছে যে আমার বাচ্চা তো ডেইলি অ্যাক্টিভিটি হ্যাম্পার হচ্ছে, অনেক সময় স্কুলে যেতে চাচ্ছে না, স্কুল থেকে চলে আসছে, আর্লি চলে আসছে, সিমটমগুলো কিন্তু তার হচ্ছে। অনেক সময় দেখা যায় এটাকে আমরা বলে থাকি ফাংশনাল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, মানে কোনো ডিজিজের কারণে তার এই সিমটমগুলো হচ্ছে না, কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি তার নেই, কিন্তু তার এই সিমটমগুলো হচ্ছে কিছুটা ফাংশনাল। এখন এই ফাংশনাল বলতে হলে আমাদের আগে সব ধরনের ডিজিজগুলো, পসিবল যে ডিজিজ আছে সেই ডিজিজগুলো আগে এক্সক্লুড করতে হবে অবশ্যই। এছাড়াও কিছু ক্রাইটেরিয়া আছে, আমরা ওই ক্রাইটেরিয়ার মধ্যে যখন সিমটমগুলো তার মিলে যায় তখন আমরা এটাকে লেবেল করি ফাংশনাল জিআই ডিসঅর্ডার বলে। এর মধ্যেও অনেকগুলো ভাগ আছে, যেমন পেটে ব্যথা, শুধু বমি, রিকারেন্ট ভমিটিং হয়, কিছুদিন পর পর বমি হচ্ছে, তারপর বাচ্চাদের ডিসপেপটিক সিমটম হতে পারে, অ্যাসিড রিফ্লাক্স হতে পারে, এই সিমটমগুলো নিয়ে আসতে পারে, এছাড়া কনস্টিপেশনের সমস্যা হতে পারে। এই ফাংশনাল ডিসঅর্ডারগুলোতে সাধারণত তেমন কোনো কারণ থাকে না, কিন্তু কিছু ফ্যাক্টর এগুলোর পিছনে দায়ী থাকে, যেমন হচ্ছে মেন্টাল স্ট্রেস, কোনো কারণে বাচ্চা স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ফ্যামিলিয়াল ডিসহারমোনির মধ্যে দিয়ে যাচ্ছে, বা স্কুলে তার এনভায়রনমেন্টটা কোনো টক্সিক এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, বাচ্চা বুলিংয়ের শিকার হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু বাচ্চার মেন্টাল ট্রমার কারণ হয়ে থাকে। সেক্ষেত্রে এই সিমটমগুলো অ্যাগ্রাভেট করে। এই বিষয়টা আমাদের প্যারেন্টসদেরকে কাউন্সিলিং করতে হবে, আমরা তাদের বুঝতে হবে যে আসলে বাচ্চা এরকম কোনো পরিবেশের মধ্যে আছে কিনা, বাচ্চার মেন্টাল হেলথ ঠিক আছে কিনা, স্কুলে তার কোনো টক্সিক এনভায়রনমেন্ট তৈরি হয়েছে কিনা, এই জিনিসগুলোতে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এই জিনিসগুলো অনেক সময় দেখা যায় স্ট্রেসফুল এনভায়রনমেন্টে এই সিমটমগুলো অ্যাগ্রাভেট করে। আইবিএস বলে একটা ডিজিজ আমরা জানি, যেটা অ্যাডাল্টে মোস্টলি কমন, কিন্তু বাচ্চাদেরও হয় একটু অ্যাডোলেসেন্ট বয়সে, যেই সময়টাতে পিউবার্টি আসে, সাধারণত শারীরিক মানসিক পরিবর্তনগুলো আসে, ওই সময়ে এই ধরনের আইবিএসের সিমটম বাচ্চাদেরও হয়ে থাকে। সেক্ষেত্রে বাচ্চাদের কাউন্সিলিংটা জরুরি, সাথে প্যারেন্টসদের কাউন্সিলিং আমরা করে থাকি। কোনো স্ট্রেসফুল এনভায়রনমেন্ট আছে কিনা সেটি যাতে বাচ্চার জন্য একটা হেলদি এনভায়রনমেন্ট এনশিওর করার চেষ্টা করতে হবে। এছাড়াও বিহেভিয়ারাল থেরাপি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বলে কিছু থেরাপি আমরা দিয়ে থাকি বাচ্চাদের। এছাড়া কিছু সিমটোমেটিক ড্রাগ অনেক সময় প্রেসক্রাইব করা হয়, যেগুলোর মিনিমাম রোল অনেক সময় আছে ডিজিজগুলো প্রিভেন্ট করার ক্ষেত্রে বা সিমটমগুলো কিছুটা রিলিফ করার ক্ষেত্রে। এখানেও করা যেতে পারে। এটি সচেতনতার অংশ হোক আমাদের সকলের, যে আমার পেটের যে সমস্যা, আমার পরিপাকতন্ত্রের সমস্যার পেছনে শুধুমাত্র পেটের কারণ না, অন্য জায়গায় বিশেষ করে আমার মানসিক কারণটাও এখানে ভূমিকা রাখতে পারে। আমরা যাতে জিনিসগুলো খেয়াল রাখি, এটি আমার একটু গুরুত্বপূর্ণ বিষয়। একেবারেই শেষের দিকে চলে এসেছি। একটি বিষয় মনে হয় জনসচেতনতার জন্য আমরা তুলতে পারি অল্প করে, যে ছোটোবেলায় আমাদের দেশে বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ব্যবহার একটি বিরাট সমস্যা, এবং অনেক সময় বাচ্চাদেরও কিন্তু অ্যান্টিবায়োটিকে খুব অল্প বয়সে তাদেরকে কখনো কখনো অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয়।
এটি কি তাদের এই যে পেটের যে স্বাস্থ্য যেটি সেখানে লম্বা সময়ে কোনো ক্ষতিকর প্রভাব ফেলতে পারে যদি এরকম বাছবিচার না করে দেয়া হয়? অ্যান্টিবায়োটিকের ইউজটা তো এখন আমাদের ক্ষেত্রে খুব বেশি হয়ে গেছে। দেখা যাচ্ছে যে ডক্টরের কাছে আসার আগেই অনেক সময় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে যাচ্ছে, মাল্টিপল অ্যান্টিবায়োটিক। একটা ওষুধ কাজ করার জন্য তো একটা মিনিমাম সময় লাগে, সেই সময়টা দেখা যাচ্ছে আমরা ওয়েট করছি না, অন্য আরেকটা অ্যান্টিবায়োটিকে চলে যাচ্ছি, বা যেখানে আসলেই ইন্ডিকেটেড না অ্যান্টিবায়োটিক। এই জিনিসটা বেশি হচ্ছে ডায়রিয়ার ক্ষেত্রে। বাচ্চাদের যেটা বললাম আমি, ডায়রিয়া ভাইরাল কজে বেশি, সেখানে তো অ্যান্টিবায়োটিক আসলে কোনো কাজ করবে না, কিন্তু অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া হচ্ছে, এই কারণে কিন্তু বাচ্চাদের রেজিস্ট্যান্স ডেভেলপ করে যাচ্ছে। তখন আসলে যে ডিজিজগুলোতে আমার অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে সেখানে দেখা যাচ্ছে যে সাধারণ অ্যান্টিবায়োটিকগুলো কাজ করছে না, আমাদের অনেক হায়ার অ্যাক্টিভের অ্যান্টিবায়োটিকে যেতে হচ্ছে। সেই দিক থেকে চিন্তা করলে আমাদের এই বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে। ডক্টরের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না, এবং যেখানে অনলি দরকার ইন্ডিকেটেড ব্যাকটেরিয়াল ইনফেকশন সেখানেই আমাদের অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার পারিসা মারজান। অনেক অনেক নতুন তথ্য আজকে আপনার মাধ্যমে আমরা দর্শকদের শোনাতে পারলাম, আশা করি তাদের কাজে লাগবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, সুরক্ষায় প্রতিদিনে আজকে আমরা কথা বলছিলাম শিশুদের পরিপাকতন্ত্র প্রসঙ্গে, এবং তাদের যেসব অসুখ বিসুখ হয়। অনেক সময় যে শিশুটি বেড়ে উঠছে, মাত্র জন্ম হলো, সে কথা বলতে পারছে না, কান্না অথবা অন্য যে ডিসকমফোর্ট আছে সেগুলোর মাধ্যমেই তার উপসর্গ প্রকাশ করে। পেটের স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলো হতে পারে তার অনেকগুলো কারণ এবং প্রতিকার সম্বন্ধে আমরা জানলাম। আশা করি সব কিছু আপনাদের পরিবারের সুরক্ষায় কাজে লাগবে। এই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিন। সকলে ভালো থাকবেন।